আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো আছো? স্যার ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবাই জয়েন করেন, এই জন্য আমার একটু দেরি হচ্ছিল ক্লাস শুরু করতে। আহ, আচ্ছা, তাহলে আমরা এখন ক্লাস শুরু করতে পারি। মোটামুটি অনেকে জয়েন করছে। আমরা যেটা পড়াচ্ছিলাম তোমাদের সেই জিনিসগুলো একটু শেয়ার করে নেই। কি কি পড়ানো হয়েছে একটু বলে নেই, তারপরে আবার নতুন পড়া শুরু করতেছি। তোমার সাথে স্ক্রিনটা শেয়ার করি। একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা আসলে পড়াচ্ছিলাম লিনিয়ার অ্যালজেব্রা। লিনিয়ার অ্যালজেব্রার প্রথম যে টপিক গুলো ছিল, সেগুলো ছিল লিনিয়ার ইকুয়েশন এবং নন লিনিয়ার ইকুয়েশনের মধ্যে ডিফারেন্স, হোমোজিনিয়াস লিনিয়ার ইকুয়েশন, নন হোমোজিনিয়াস লিনিয়ার ইকুয়েশন, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, সিস্টেম অফ হোমোজিনিয়াস ইকুয়েশন, সিস্টেম অফ নন হোমোজিনিয়াস ইকুয়েশন, অগমেন্টেড ম্যাট্রিক্স, তারপর এলিমেন্টারি রো অপারেশনের মাধ্যমে ইচেলন ফর্ম কিভাবে আমরা তৈরি করতে পারি। একটা ম্যাট্রিক্সের দুইটা কন্ডিশন যদি স্যাটিসফাই করে, কন্ডিশন দুটো কি ছিল? অল জিরো রোস ইফ এনি আর এট দ্য বটম অফ দ্য ম্যাট্রিক্স। কোন ম্যাট্রিক্সে যদি জিরো রো থাকে, থাকবে নিচে। আর কোন একটা রোর লিডিং নন জিরো এন্ট্রি বা পিভট হবে, সেই রোর পিভটের নিচে কলামে বাকি সবগুলো এন্ট্রি জিরো হবে। আর একটা রোর পিভটের পরের রোর পিভটটা তার রাইট সাইডে থাকবে। দুটো কন্ডিশন যদি একটা ম্যাট্রিক্স স্যাটিসফাই করে, তাকে আমরা বলতেছি হচ্ছে ইচেলন ম্যাট্রিক্স। দুটো ম্যাট্রিক্সের সাথেও আরো এডিশনাল দুটো কন্ডিশন যদি স্যাটিসফাই করানো যায়, 3 নাম্বার কন্ডিশন, ইচ পিভট লিডিং নন জিরো এন্ট্রি ইজ ইকুয়াল টু 1। মানে প্রতিটা পিভটকে আমরা বা লিডিং নন জিরো এন্ট্রিকে 1 আমরা কনসিডার করে নিই। কনসিডার করে তারপরে আমরা ম্যাথ করার চেষ্টা করতাম। 4 নাম্বার কন্ডিশনে গিয়ে সেই কলামে যে পিভটটা যেই কলামে থাকবে, সেই কলামে সেই পিভট ছাড়া বাকি সবাই জিরো হবে। 4টা কন্ডিশন স্যাটিসফাই করলে একটা ম্যাট্রিক্সকে আমরা বলি রিডিউস টু ইচেলন ফর্মে ম্যাট্রিক্সটা থাকবে। আর ম্যাট্রিক্সকে ইচেলন ফর্মে বানানোর জন্য আমরা কিছু এলিমেন্টারি রো অপারেশন করি। এলিমেন্টারি রো অপারেশন গুলো কি কি ছিল? একটা রোকে কোনো একটা সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করা যায়, কোনো সংখ্যা দিয়ে ডিভাইড করা যায়, তারপর আরেকটা রোর সাথে প্লাস বা মাইনাস করে রিপ্লেস করা যায়, অথবা দুইটা রোকে ইন্টারচেঞ্জ করা যায়। মনে করো রো নাম্বার, এক নাম্বার রোকে 2 নাম্বার রোতে বা 2 নাম্বার রোকে 1 নাম্বার রোতে তুমি রিপ্লেস করতে পারো, রো ইন্টারচেঞ্জ করা যেতে পারে। কোনো সংখ্যা দিয়ে ডিভাইড করা যেতে পারে, কোনো সংখ্যা দিয়ে তোমার ভাগ করা যেতে পারে, তারপরে কোনো সংখ্যা দিয়ে তোমাকে মাল্টিপ্লাই করা, জিরো জিরো সংখ্যাটা নন জিরো হতে হবে। তারপর দেখো, এই এভাবে করে এলিমেন্টারি অপারেশন করার মাধ্যমে একটা ম্যাট্রিক্সকে আমরা ইচেলন ফর্মে তৈরি করি। ইচেলন ফর্ম তৈরি করার পরে আরো দুটো কন্ডিশন আমরা অ্যাপ্লাই করি। সেই দুটো কন্ডিশন অ্যাপ্লাই করার মাধ্যমে রিডিউস টু ইচেলন ফর্মে কনভার্ট হয়। সেই দুটা কন্ডিশন কি ছিল? যে আমরা প্রতিটা পিভটকে 1 বানানো হয়, তারপর 1 বানানোর পর সেই কলামে সেই পিভট ছাড়া আর অন্য কিছু থাকে না, অন্য কোনো এন্ট্রি যারা থাকে তারা থাকে, সেই কলামে জিরো থাকে। 4 নাম্বার কন্ডিশনে অ্যাপ্লাই করি। তবে বুদ্ধিমানের কাজ হচ্ছে 4 নাম্বার কন্ডিশনটা আগে অ্যাপ্লাই করে একদম শেষে গিয়ে 1 তৈরি করা বা পিভটকে 1 তৈরি করা। এটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ, তাদের ক্যালকুলেশনটা ডিফিকাল্টি লেভেল কমে আসে। তো তোমার ইচ্ছার উপর ডিপেন্ড করতেছে। আচ্ছা, এগুলো পড়ানোর পর আমরা সলিউশন নিয়ে আলোচনা করলাম। সলিউশন অফ লিনিয়ার ইকুয়েশন। একটা লিনিয়ার ইকুয়েশনের সলিউশন হচ্ছে সেই ইকুয়েশনের আননোন গুলা। ইকুয়েশনে যদি এক্স ওয়াই জেড আননোন থাকে, তাহলে এক্স ওয়াই জেড এর মান বের করে হচ্ছে সলিউশন বের করা। ইকুয়েশনে যদি অন্য কোনো ভ্যালু থাকে, মনে করো x1 x2 x3, সেগুলো বের করাই হচ্ছে সলিউশন বের করা। একটা ইকুয়েশনের যে সলিউশনগুলো বের হবে, সেই সলিউশনটা সেই লিনিয়ার ইকুয়েশনকে স্যাটিসফাই করবে, তার লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হবে।
আর দেখো, আর সিস্টেমের ক্ষেত্রে ব্যাপারটা কি দাঁড়াবে, একটা সিস্টেমের সলিউশনের সময় সেই সিস্টেমে যে আননোন গুলো থাকবে সেই আননোন গুলা সবগুলো ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। তারপরে আমরা ডিফারেন্ট টাইপ অফ সলিউশন নিয়ে আলোচনা করছিলাম এর আগের ক্লাসে। ডিফারেন্ট টাইপ অফ সলিউশনের মধ্যে আহ, একটা সিস্টেমের সলিউশন থাকবে কি থাকবে না, সব সিস্টেমে বা সব ইকুয়েশনের সলিউশন বের করা যাবে এরকম নাও হতে পারে। যদি কোনো সিস্টেমের, লিনিয়ার সিস্টেমের বা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের সলিউশন না থাকে তাকে আমরা বলি হচ্ছে ইনকনসিস্টেন্ট, সলিউশন নাই, নো সলিউশন হবে। আর যদি সিস্টেমের কনসিস্টেন্ট হয় তার সলিউশন থাকবে। সলিউশন দুই ধরনের থাকতে পারে, একটা হচ্ছে ইউনিক সলিউশন, আর একটা হচ্ছে ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন বা মোর দেন ওয়ান সলিউশন বা অনেকগুলা সলিউশন। এর আগের ক্লাসে আমরা কনসিস্টেন্ট সিস্টেমের ইউনিক সলিউশন নিয়ে আলোচনা করেছিলাম, যে ইউনিক সলিউশনটা আমরা কিভাবে বের করতে পারি। দেখো, দুইটা লিনিয়ার ইকুয়েশনকে যদি আমরা সলভ করি, এখানে নাম্বার অফ ইকুয়েশন 2, নাম্বার অফ আননোন 2, আমরা সলভ করে দেখতে পারি যে দুইটা লিনিয়ার ইকুয়েশন, দুইটা লাইন একটা কমন পয়েন্টে ইন্টারসেক্ট করে। সেই কমন পয়েন্টটাকে আমরা বলি ইন্টারসেক্টিং পয়েন্ট বা সলিউশন পয়েন্ট, যে কমন পয়েন্টটা দুইটা ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। এর আগের লেকচারে আমরা ম্যাথ করানোর সময় দুইটা প্রসিডিউরে ম্যাথ করানো হয়েছিল। একটা হচ্ছে একটা সিস্টেমকে সলভ করার জন্য প্রথমে তার ইকুইভ্যালেন্ট অগমেন্টেড ম্যাট্রিক্স নেওয়া হয়েছিল, সেই অগমেন্টেড ম্যাট্রিক্সটাকে ইচেলন ফর্মে কনভার্ট করা হয়েছে। সেই ইচেলন ফর্মটাকে আবারও সেই সিস্টেমে, ইকুয়েশনের সিস্টেমে ফর্মে নিয়ে আসা হয়েছে, সেখান থেকে এক্স ওয়াই জেড এর মান সলভ করা হয়েছে। এই সিস্টেমটার নাম হচ্ছে গাউসিয়ান ইলিমিনেশন মেথড। এই সিস্টেমটার নাম হচ্ছে গাউসিয়ান ইলিমিনেশন মেথড। তারপর দেখো, অথবা তুমি এই সিস্টেমটা কাজ করতে থাকবা, ইচেলন ফর্ম করার পরও তুমি আরো করতে থাকবা, সেটা একদম রিডিউস ইচেলন ফর্মে গিয়ে শেষ করবা। এই সিস্টেমটার নাম হচ্ছে গাউস জর্দান ইলিমিনেশন মেথড। এখানে সরাসরি আনসার চলে আসবে একদম। আমরা দুইটা সলভ করেছিলাম, করানোর আগে আমরা দেখাছিলাম যে সাধারণ ইকুয়েশন যদি থাকে তিনটা আননোন, তারা তিনটা প্লেন থাকে, তিনটা প্লেন যদি কোনো কমন পয়েন্টে ইন্টারসেক্ট করে সেই কমন পয়েন্টটাকে বলা হচ্ছে তার সলিউশন পয়েন্ট। তিনটা প্লেন যদি কোনো কমন পয়েন্টে ইন্টারসেক্ট করে সেই পয়েন্টকে আমরা বলি ইন্টারসেক্টিং পয়েন্ট বা ওয়ান সলিউশন বা ইউনিক সলিউশনের পয়েন্ট। এরপরে কিছু পড়ানো হচ্ছে এক্সাম্পল। স্যার একটা কোশ্চেন এক্সাম্পলে ছিল। গাউসিয়ান ইলিমিনেশন মেথড অ্যাপ্লাই করা হয়েছিল। হ্যাঁ বলো, কোশ্চেন বলো। স্যার ওই যে মানে ইচিলন ফর্মে নিলেই তো মানে ওই তিনটা ভ্যালু আসলে বসে পাওয়া যায়, তাহলে আমরা মানে আরো সামনে গিয়ে একদম ভ্যালুটা বের করি কেন? ভ্যালু তিনটা এক্স দুইটা ওয়াই জেড। প্রসিডিওর, দুইটা প্রসিডিওর, সেই দুইটা প্রসিডিওর আমরা আসলে অ্যাপ্লাই করি। এই জন্য দুইটা প্রসিডিওর অ্যাপ্লাই করার চেষ্টা করি আমরা। মানে আমাদের তাহলে দুইটাই আসলে মানে খাতায় অথবা দুইটাই শেখা উচিত। হ্যাঁ, দুটোই শিখতে হবে। আমরা দুইটা প্রসিডিওরের নিয়মের ম্যাথ করানো, এখানে একটা নাম গাউসিয়ান ইলিমিনেশন, আছে গাউস জর্দান ইলিমিনেশন। দুইটা প্রসিডিওরে ম্যাথ করা যায়, আমরা সেই দুটো প্রসিডিওর শেখাচ্ছি। ওকে স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার উপর নিচে যে শূন্য করতে হয়, এটা আমি নিচের রোড থেকে না করে উপর রোড থেকে করলে কি প্রবলেম আছে? হ্যাঁ, প্রবলেম আছে। আমি যেভাবে করাচ্ছি সেভাবে করবা, কারণ তুমি নিজে কিছু অ্যাপ্লাই করতে যাবা না এখন, কারণ সেটা অ্যাপ্লাই করতে গেলেই তুমি ভুল করে ফেলবা। আর যে পরিমাণ সময় তোমার হাতে আছে, তুমি আসলে নিজে অ্যাপ্লাই করে নতুন কিছু বের করার সুযোগ তোমার এখন নাই। কারণ 10-12 দিনের মধ্যেই আমাদের এই ফাইনাল চলে আসতেছে। তোমাকে এখন লিমিটেড থাকতে হচ্ছে, তবে কোনো এক সময় তুমি নিজে বুঝতে পারবা অথবা তুমি নিজে অ্যাপ্লাই করতে পারবা। আপাতত যতটুকু শেখানো হয়েছে এই মিনিমামটুকু শিখলে
তুমি এরপরে নিজে ইন্ডিপেন্ডেন্টলি যে কোনো জিনিস সলভ করতে পারবা। আর আমাদের উদ্দেশ্য হচ্ছে স্টুডেন্টকে অ্যাটলিস্ট সেটুকু শেখানো যাতে সে ইন্ডিপেন্ডেন্টলি খুব ভালো মতো করতে পারে। আর এখন তুমি নতুন কিছু এক্সপেরিমেন্ট করতে গেলে তুমি হজবরল করে ফেলবা। তুমি যদি নতুন কিছু করতে চাও তাহলে সেটা তোমার জন্য আসলে এই একটু হজবরল লেগে যাবে। হ্যাঁ, আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা দেখো, এই তার পরবর্তীতে এক্সাম্পলে গাউসিয়ান ইলিমিনেশন মেথড দেখানো হয়েছিল। সেই গাউসিয়ান ইলিমিনেশন মেথডে আমরা ইচেলন ফর্ম করে এই ব্যাক সাবস্টিটিউশনের মাধ্যমে সলিউশনটা বের করেছিলাম। এই একই অল্টারনেটিভ প্রসেসে যদি গাউস জর্দান ইলিমিনেশন মেথডে করি তাহলে কি হবে? তাহলে সরাসরি আনসারটা একবারে চলে আসবে। এই পর্যন্ত পড়ানো হয়েছিল নেক্সট ক্লাসে এবং গত ক্লাসে, এবং বলা হয়েছিল যে আহ, এই পর্যন্ত তোমাদের ক্লাসকে ক্লাস টেস্ট নিব। এখানে কারো কোনো কোশ্চেন থাকলে বলো। আর এটা আবার কি করছে মাঝখান দিয়ে? লাস্টের টুকু বুঝলাম না এখানকার। ওই যে মানে পাঁচটার ওর ডান পাশেরটা হচ্ছে ইকুয়ালের পরের পার্টটা। ও আচ্ছা আচ্ছা স্যার, বুঝতে পারছি। আচ্ছা দেখো, তাহলে আজকের ক্লাস শুরু করি। আজকের ক্লাসে আমরা পড়াবো কনসিস্টেন্ট সিস্টেমের ইনফাইনাইট সলিউশন। আচ্ছা, ইনফাইনাইট সলিউশন ব্যাপারটা কি? কোন একটা সিস্টেম যদি কনসিস্টেন্ট থাকে, সেই সিস্টেমের অনেকগুলা সলিউশন থাকবে, সে অনেকগুলা সলিউশনকে বলা হয় ইনফাইনাইট সলিউশন। যে এই ব্যাপারটাকে আহ, আমি যদি একটু ব্যাখ্যা করে বলি যে আসলে কখন ইনফাইনাইট সলিউশন আমরা পাই, আগে জিওমেট্রিক ব্যাখ্যাটাকে দিয়ে নেই। যদি কখনো মনে করি দুইটা ইকুয়েশন, নাম্বার অফ ইকুয়েশন হচ্ছে 2, নাম্বার অফ আননোন ভেরিয়েবল 2, এখন এরা যখন ইন্টারসেক্ট করে বা ওভারল্যাপ করে বা কোয়েনসাইড করে লাইনগুলা, তখন এদের মধ্যে অনেকগুলা কমন পয়েন্ট পাওয়া যায়। সবগুলাই এদের কমন পয়েন্ট, সবগুলা পয়েন্টকে এরা ইন্টারসেক্ট করে। সেই কমন পয়েন্টগুলোকে সাধারণত বলা হয় ইন্টারসেক্টিং পয়েন্ট বা সলিউশন পয়েন্ট। এই সবগুলো পয়েন্টই তাদের সলিউশন হিসেবে আমরা কাউন্ট করতে পারি। এই জন্য এদেরকে আমরা ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন পাই। আচ্ছা দেখো, 3x3 ম্যাট্রিক্সের ক্ষেত্রে তিনটা প্লেন দেখো এটা কমন লাইনে ইন্টারসেক্ট করছে। সেই লাইনটাকে আমরা বলতেছি ইন্টারসেক্টিং লাইন, যেটা সেটা হচ্ছে তাদের কমন লাইন, এবং সেই লাইনটা অনেকগুলো পয়েন্ট, এই জন্য ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন পাচ্ছি। আচ্ছা, এই বিষয়কে আমি আর একটু ব্যাখ্যা করে বলতে চাই, এটা আমার মনে হয় তার সুবিধা হবে। সবাই কি দেখতে পাচ্ছ? जी सर। আচ্ছা
আচ্ছা দেখো, তোমাকে বলা হয়েছে গাউসিয়ান ইলিমিনেশন মেথড অ্যাপ্লাই করে সলভ করতে হবে। তো এই সিস্টেমের অগমেন্টেড ম্যাট্রিক্সটা কি হবে? 1 1 3 1 1 1 3 1 2 3 minus 1 3 5 7 1 7। গাউসিয়ান ইলিমিনেশন মেথডটা আসলে কি? এই ম্যাথডটাকে আমরা কি করব? স্যার রিডিউস এসিলন ফর্ম বের করবো। হ্যাঁ, আমরা ইচেলন ফর্মটা বের করে নিব। তাহলে ইচেলন ফর্ম বের করার জন্য যে কাজটা, সেই কাজটা করতে হবে। কাজটা কি বলতো? স্যার এখানে প্রথম রো এর নিচের দুটো জিরো করবো আগে। হ্যাঁ, থ্যাংক ইউ। প্রথম রোর নিচের এই স্যার, টার্মগুলোকে জি এই স্যার। টার্মগুলোকে আমরা জিরো করব। প্রথম রোকে কি আমরা কিছু করব? না স্যার, প্রথম না রো এর স্যার, মানে ফার্স্ট কলাম যেটা। প্রথম রোটাকে আমরা ঠিক রাখবো। তাহলে প্রথম রো যা আছে তা লিখে দাও। তারপরে R2 কে রিপ্লেস করব। R2 কে কিভাবে রিপ্লেস করব? স্যার R2 প্রাইম ইকুয়ালস টু R2 মাইনাস 2 R1। 2 R1। তাহলে এখানে 0, 3 মাইনাস 2 মানে হচ্ছে 1, মাইনাস 1, 3 টাইমস 2, 2 টাইমস 3 মানে হচ্ছে 6, মাইনাস 7। মাইনাস 7 আর 2, 3 মাইনাস 2 1। দেখো তো বুঝতে পারো কিনা। জি স্যার, বুঝছি। আচ্ছা দেখো, এরপরে যদি আমরা R3 প্রাইম করি, কি কি লিখবো বলো তো? আর Sir, R3 Sir, minus R3 5 minus R1. 5 multiply R1. হ্যাঁ, থ্যাংক ইউ। দেখো তো কত, কত হয় দেখো তো, একটু বলো তো করে। স্যার 0 স্যার 0 2 2 হ্যাঁ, 0 2 মাইনাস 14 হ্যাঁ, 0 2 মাইনাস 14, 0 স্যার 2 2 মাইনাস 14, 2 হ্যাঁ 2, 5 মাইনাস 5 0, 7 মাইনাস 5 2, আর এখানে 1 15 মানে হচ্ছে মাইনাস 14, আর 7 মাইনাস 5 2। ঠিক আছে, দেখো তো বুঝতে পারো কিনা। এখন কি ম্যাথটা ইটারান ফর্মে হয়েছে, কনভার্ট করা গেছে? না স্যার। এখন কি করতে হবে? স্যার সেকেন্ড কলামের মানে লাস্ট রোটার জিরো করবো। 2 দিয়ে গুণ করতে হবে R2 কে। আর তাহলে R3 ফার্স্ট রো আর সেকেন্ড রো দেখো ঠিক আছে, 1 1 3 1 0 1 মাইনাস 7 1। তা বাকি কাজটা তোমরা করো তো একটু সবাই।
কত আসছে? সবগুলিতে জিরো আসছে। সবগুলো জিরো আসছে। সবগুলো জিরো আসছে। আচ্ছা ঠিক আছে, এখন কি ম্যাথটা ইচেলন ফর্মে কনভার্ট হয়েছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এই অগমেন্টেড ম্যাট্রিক্সের ইকুইভ্যালেন্ট সিস্টেমটা তাহলে লিখে ফেলো। ফার্স্ট ইকুয়েশন কি হবে? এক্স প্লাস ওয়াই প্লাস থ্রাইস জেড ইজ ইকুয়াল টু 1। সেকেন্ড ইকুয়েশনটা কি হবে? 0x প্লাস ওয়াই মাইনাস 7z ইজ ইকুয়াল টু 1। থার্ড ইকুয়েশনটা কি হবে? 0x প্লাস 0y প্লাস 0z ইজ ইকুয়াল টু 0। আমি যদি সিম্পলিফাই করে লিখি তাহলে কি লিখতে পারি দেখো তো? x প্লাস ওয়াই প্লাস 3z ইজ ইকুয়াল টু 1। y মাইনাস 7z ইজ ইকুয়াল টু 1। আর 3 নাম্বার তো 0 ইকুয়াল টু 0, সে লেখার দরকার নাই। এই পর্যন্ত কি ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে? No, sir. আচ্ছা, এখনকার এই অংশটা তোমাদের জন্য নতুন এবং ইম্পর্টেন্ট। এই সিস্টেমের নাম্বার অফ ইকুয়েশন কতগুলো ছিল শুরুতে যখন ম্যাথ করা হয়েছিল? স্যার শুরুতে তিনটা ছিল। 3টা ছিল। আর এখন এই ম্যাথ করতে করতে এসে এখন আমরা ইকুয়েশন কয়টা পাচ্ছি? দুইটা। আচ্ছা, এখানে এই ইকুয়েশনের নাম্বার অফ ইকুয়েশন কত? তিনটা স্যার। নাম্বার অফ ইকুয়েশন এখন হচ্ছে 2। নাম্বার অফ ইকুয়েশন এখন 2টা না ইয়েস স্যার, দুইটা। জি জি স্যার। এই সিস্টেমের? আর নাম্বার অফ আননোন ভেরিয়েবল? তিনটা স্যার। 3টা। স্যার, তিনটা। এদের মধ্যে ডিফারেন্স কত? এক। যদি এরকম কখনো হয়, একটা ম্যাট্রিক্সকে তুমি ইচেলন ফর্ম করো আর রিডিউস ইচেলন ফর্ম যাই করো না কেন, ইকুয়েশন সংখ্যা রিডিউস হয়, কমে যায়। যতটুকু কমবে তার সেই শেষ ইকুয়েশনে যতগুলো ভেরিয়েবল থাকবে আর যতগুলো ইকুয়েশন থাকবে তাদের মধ্যে ডিফারেন্স যে নাম্বারটা, সেই নাম্বারটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সংখ্যা বা ফ্রি ভেরিয়েবল সংখ্যা। তা এখানে একটা ভেরিয়েবল হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অর ফ্রি ভেরিয়েবল। এখন এই সেই ফ্রি ভেরিয়েবলটাকে এক্স হচ্ছে লিডিং, ওয়াই লিডিং, জেড কে আমরা ফ্রি ধরবো। জেড ইজ ইকুয়াল টু টি তুমি কনসিডার করবা, যেখানে টি হচ্ছে একটা প্যারামিটার যার যে কোনো ভ্যালু রিয়েল নাম্বার, কমপ্লেক্স না, তুমি ধরে নিছো। তাহলে জেড যদি টি হয়, এখানে ওয়াই মাইনাস 7z ইজ ইকুয়াল টু 1 ছিল সেকেন্ড ইকুয়েশন। এখান থেকে আমরা কি লিখতে পারবো? y ইকুয়াল টু 1 প্লাস 7z বা y ইজ ইকুয়াল টু 1 প্লাস 7t। জি স্যার। আবার দেখো জি, ফার্স্ট স্যার। ইকুয়েশন যদি আমরা বসাই, x প্লাস ওয়াই প্লাস থ্রাইস জেড ইজ ইকুয়াল টু 1। সবগুলা ভ্যালু এখানে ইনপুট দিয়ে দাও। x প্লাস 1 প্লাস 7t প্লাস থ্রাইস t ইকুয়াল টু 1। x ইকুয়াল টু কি আসতেছে? মাইনাস 10t। তো দেখো এখানে সলিউশন করে যদি আমরা দেখি, x এর ভ্যালু আসতেছে মাইনাস 10t,
ওয়াই এর ভ্যালু বের করলাম 1+7t, জেড এর ভ্যালু হচ্ছে টি, যেখানে টি বিলংস টু রিয়েল নাম্বার। সবগুলা ভ্যালু এক্স এর মান ওয়াই এর মান কার উপর ডিপেন্ড করতেছে দেখো তো। টি এর উপর। টি হচ্ছে একটা Depends প্যারামিটার, টি একটা প্যারামিটার, যে প্যারামিটারকে আমরা বলি হচ্ছে এই 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 সলিউশনটার নাম হচ্ছে প্যারামেট্রিক সলিউশন, অথবা ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন, অথবা মোর দেন ওয়ান সলিউশন, আমরা সাধারণত বা প্যারামেট্রিক সলিউশন বলে থাকি। এখন কোশ্চেন হচ্ছে মোর দেন ওয়ান সলিউশন কেন? টি এর মান যদি তুমি নিজের ইচ্ছা মতো ধরো, ফর এক্সাম্পল টি ইজ ইকুয়াল টু 0 কনসিডার করো, তাহলে এক্স ইকুয়াল টু 0, ওয়াই ইজ ইকুয়াল টু 1, জেড ইজ ইকুয়াল টু 0, একটা সলিউশন পাচ্ছ। টি এর মান যদি 1 কনসিডার করো, তাহলে এক্স ইজ ইকুয়াল টু -10, ওয়াই ইজ ইকুয়াল টু 8, জেড ইজ ইকুয়াল টু 1। টি এর মান যদি 2 কনসিডার করো, এক্স ইজ ইকুয়াল টু -20, ওয়াই ইজ ইকুয়াল টু 15, জেড ইজ ইকুয়াল টু 2। এভাবে যদি আমরা সারাদিন করতে থাকি, শেষ করতে পারবো কোনোদিন? না স্যার। না স্যার। এই জন্যই বলা হচ্ছে এর সবগুলোই কিন্তু সলিউশন হবে। বসায় দেখো সব সলিউশন হচ্ছে। মেন যে ইকুয়েশনটা আছে সেই ইকুয়েশনে তুমি ইনপুট দিয়ে দেখো, দেখবো সবগুলো সলিউশনকে স্যাটিসফাই করতেছে। তার মানে একটা সিস্টেমকে আমরা অনেকগুলো সলিউশন বের করতে পারতেছি। এই জন্য এই সিস্টেমটার সলিউশনটা হচ্ছে ইনফাইনাইট। সলিউশন আছে কনসিস্টেন্ট সিস্টেম, কিন্তু সলিউশনটা কি ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন, বা মোর দেন ওয়ান সলিউশন, বা প্যারামেট্রিক সলিউশন, বা জেনারেল সলিউশন পাচ্ছি আমরা। তোমাদের জন্য ব্যাপারটা একটু নতুন, সময় দাও। এটাই প্রয়োজনে, এই ম্যাথটা আবার প্রয়োজনে প্রথম থেকে বুঝাবো যদি কোনো কোশ্চেন থাকে। একটু দেখো, 1-2 মিনিট দেখো, তারপর কোশ্চেন আনসার দিচ্ছি।
দেখো তো এই ম্যাথে কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্যার স্যার। যে কোনো একটাকে টি ধরলেই হবে? যে কোনো একটাকে টি ধরলে হবে না। এখানে পিভট যেটা ছিল এক্স এবং ওয়াই ছিল লিডিং, এদেরকে ধরা যাবে না, জেড কে ধরতে হবে। তুমি দেখবা যখন তুমি ইচেলন ফর্মে করবা, ইচেলন ফর্ম করার সময় দেখো এখানে এই ম্যাথের এক্স এবং ওয়াই কিন্তু পিভট হিসাবে আছে। এক্স এখানে পিভট পাওয়া যাচ্ছে, এই যে এক্স, ওয়াই পিভট পাওয়া যাচ্ছে, কিন্তু জেড কিন্তু পিভট হিসাবে নাই। ইচেলন ম্যাট্রিক্স করার পর এক্স এবং ওয়াই কে তুমি কি করতেছো, তার তার ম্যাট্রিক্স থেকে পাচ্ছ, পিভটের পাচ্ছ তুমি, কিন্তু জেড কে পাচ্ছ না, এই কারণে জেড কে ধরা হয়েছে। বলো অন্য কার কোশ্চেন আছে বলো। আচ্ছা তাহলে আমি আরেকটা ম্যাথ করাই। তোমাদের এরকম দেওয়া হলো সলভ এই ইকুয়েশন দেখে আমরা বুঝতে পারছি এখানে কি হবে, মোর দেন ওয়ান সলিউশন হবে। কারণ শুরুতেই এখানে দেখতে পাচ্ছি ইকুয়েশনের সংখ্যা এবং ভেরিয়েবলের সংখ্যা ডিফার করতেছে, নাম্বার অফ ইকুয়েশন 2 আর নাম্বার অফ আননোন ভেরিয়েবল 3। তার মানে এখানে শুরুতেই আমরা বুঝে ফেলছি যে এখানে সলিউশনটা কি হবে, সলিউশনটা হবে মোর দেন ওয়ান সলিউশন হবে। তারপর করা শুরু করি, ম্যাথ করতে হবে সিস্টেমিক ওয়েতে। 1 1 মাইনাস 2 3 মাইনাস 2 1 1 2, 1 1 মাইনাস 2 3। ইচেলন ফর্ম করার জন্য কি করতে হবে বলো তো? প্লাস প্রোকে 2 দিয়ে গুণ করতে হবে আর আর 2 প্লাস দিয়ে করতে হবে। 2 আর 1 2 r1 প্লাস r2 0, তাহলে r1 কি 2 প্লাস 1 3 মাইনাস 4 প্লাস 1 মাইনাস 5 6 প্লাস 2 8। দেখো তো বুঝতে পারো কিনা। জি স্যার। এখন কি ইচেলন ফর্মে কনভার্ট হয়েছে? জি স্যার। জি স্যার। এখন দেখো ফার্স্ট ইকুয়েশনের ইকুইভ্যালেন্ট ইকুয়েশন কি, এক্স প্লাস ওয়াই মাইনাস 2z ইজ ইকুয়াল টু 3। তার মানে এক্স এর পিভটটা এক্স এর ছিল। সেকেন্ড এর যখন আমরা করতেছি 0x প্লাস 3y মাইনাস 5z ইজ ইকুয়াল টু 8, কিন্তু z কিন্তু পিভট পাচ্ছি না, y কেও পিভট পাওয়া যাচ্ছে। তার মানে এখানে ফ্রি ভেরিয়েবল কয়টা হবে, কি হবে? স্যার জেড। x plus y minus 2z is equal to 3, 3y minus 5z is equal to 8। এখানে তাহলে z is equal to কি ধরবো? টি। আচ্ছা টি ধরতে হবে এরকম কোনো বিষয় না, তুমি এ বি সি যা মন চা ধরতে পারো, অন্য কিছু এক্স ওয়াই জেড ওগুলো ধরবা না, কারণ এগুলো অলরেডি দেওয়া আছে। যে কোনো একটা প্যারামিটার ধরবা, তাকে রিয়েল নাম্বার কনসিডার করবা। তাহলে এখান থেকে ওয়াই কত হবে? সিমিলারলি এক্স বের করতে পারবা না? জি স্যার।
আচ্ছা আসো আরেকটা ম্যাথ করি তাহলে। এখানে কারো কোনো কোশ্চেন আছে? স্যার এখানে জেডটাকে আমরা টি ধরছি কেন, এটা যদি আরেকবার একটু বলতেন স্যার। জেড হচ্ছে একটা ভেরিয়েবল, যে ভেরিয়েবলটা আসলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সেটা ফ্রি ভেরিয়েবল, কারো উপর সে ডিপেন্ড করতেছে না, তাকে ইন্ডিপেন্ডেন্টলি চুজ করতে পারি। যখন কোনো সিস্টেমের অরিজিনাল সিস্টেমটাকে রিডিউস করা হয়, রিডিউস করে সিস্টেমটাকে ইচেলন ফর্মে অথবা রিডিউস ইচেলন ফর্মে নিয়ে যাওয়া হয়, যে কোনো একটা ফর্মে নিলেই হবে। রো ইচেলন ফর্ম বা রিডিউস ইচেলন ফর্মে যদি নাও, দুটোই কারেক্ট, দুইভাবে করা যেতে পারে। নেওয়ার পর তুমি দেখো যে তোমার নাম্বার অফ ইকুয়েশন আর নাম্বার অফ ভেরিয়েবলের মধ্যে ডিফারেন্স পাচ্ছ। যদি ডিফারেন্স তিনটা, তোমার নাম্বার অফ ভেরিয়েবল 3 আর নাম্বার অফ ইকুয়েশন 2 হয়, তার মানে ডিফারেন্স হচ্ছে 1। তার মানে একটা ভেরিয়েবল হবে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর সেই ভেরিয়েবলটা হচ্ছে যেটা লিডিং থাকবে না। এখানে দেখো এক্স ও লিডিং, ওয়াই ও লিডিং পাচ্ছ ইচেলন ফর্মে, জেড কে কিন্তু পাওয়া যাচ্ছে না লিডিং হিসাবে। সেই এই কারণে জেড হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাকে আমরা টি কনসিডার করে নিচ্ছি। টি বা যে কোনো রিয়েল নাম্বার এ বি সি বা যে কোনো জিনিস ধরে নিতে পারো। দেখো তো সবাই কার কোনো কোশ্চেন আছে? হ্যাঁ বলো, কোশ্চেন বলো। সবসময় কি আসলে মানে জেড ধরে জেডটাকে টি ধরাই কি মানে আসলে মানে শ্রেয় সব এইটাই কি? সময় শোনো, সব সময় যারা বলে তাদের সমস্যাটা কি জানো? তারা হচ্ছে ম্যাথ মেমোরাইজ করার চেষ্টা করে। এই সব সময় কথাটা কথাটা যারা ফিক্স করে ফেলে, তোমার সব সময় দরকার হবে কেন? আমি যে নিয়ম যেভাবে বলছি সেই নিয়মটা বুঝতে পারছো? জি স্যার। তো তুমি এইভাবে নিয়মটা অ্যাপ্লাই করবা, সব সময় বলে কোনো জিনিস নাই। কারণ সব সময় তো একরকম সিচুয়েশন হবে না, সব সময় একই রকম ম্যাথ থাকবে না, একই রকম ইকুয়েশন থাকবে না, একই রকম আউটপুট আসবে না, কিন্তু নিয়ম একই থাকবে। এই জন্য তুমি সব সময়কে কোনো জিনিস ফিক্স করবে না। সবসময় যারা ফিক্স করে তারা আসলে ব্যাপারটা এরকম করে যে আসলে আমি এভাবেই করব, এটাই আমি মেমোরাইজ করব। এইখান থেকে বের হয়ে আসো, তুমি এই নিয়ম দেখো, এই নিয়মটা শিখে রাখো, এভাবে করে যখন তুমি এই সিচুয়েশনে আসবে এই নিয়মটা অ্যাপ্লাই করবা, তাহলেই হয়ে যাবে। বলো আর কোন কোশ্চেন থাকলে বলো। আচ্ছা কারো কোনো কোশ্চেন না থাকলে দেখো, আরেকটা ম্যাথ যদি করায়, শুধু একটা ইকুয়েশন দেওয়া আছে, এক্স প্লাস 5y মাইনাস 2z ইজ ইকুয়াল টু 3, বলা হচ্ছে সলভ করো। এই ম্যাথটা যদি ইচেলন ফর্মে না নিতে বলা হয় তাহলে কি করবো দেখো তো। শুধু আগমেন্টেড ম্যাট্রিক্সটা লিখলেই এই হবে। তো ইচেলনই আছে। অলরেডি এই ম্যাথে ইচেলন ম্যাট্রিক্স অলরেডি আছেই। এখন এই ম্যাথে নাম্বার অফ ইকুয়েশন কতগুলা? 1 নাম্বার অফ আননোন ভেরিয়েবল 3 তাহলে এখানে ডিফারেন্স কত? 2 2। তাহলে এখানে দেখো তো লিডিং হচ্ছে এক্স, তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি হবে? y আর z। ওয়াই আর জেড, হ্যাঁ থ্যাংক ইউ। তাহলে এখানে ওয়াই ভেরিয়েবলকে তাহলে যেহেতু দুইটা লিডিং দুইটা পাচ্ছি আমরা, তাহলে আমরা ওয়াই কে কি ধরবো? আচ্ছা এ ধরলাম, এখানে এ বিলংস টু রিয়েল নাম্বার,
জেড জেড কে আমরা বি কনসিডার করলাম, বি বিলংস টু রিয়েল নাম্বার। এই কোয়েশ্চন যদি আমরা খেয়াল করে দেখি, এক্স প্লাস 5y মানে 5a মাইনাস 2b ইজ ইকুয়াল টু 3। তো এক্স ইজ ইকুয়াল টু কি হবে, 3 মাইনাস 5a মাইনাস টুয়াইস b, y ইজ ইকুয়াল টু a, z ইজ ইকুয়াল টু, আচ্ছা প্লাস, দাঁড়াও দেখি, প্লাস টুয়াইস a, যেখানে a আর b হচ্ছে রিয়েল নাম্বার। এটাই সলিউশন। তুমি a আর b এর ডিফারেন্ট ভ্যালু নাও, অসংখ্য সলিউশন পেয়ে যাবা। এই ম্যাথে কারো কোনো কোশ্চেন আছে? এই স্যার ম্যাথে, এই হ্যাঁ বলো। স্যার বলো। এই টাইপের গুলা আমরা মানে যে ভ্যালু বসালে যে ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু গুলা পাবো, এটা স্যার আমরা কয়টা ভ্যালু মানে এখানে দেখাবো আর যে আহ, এই কয়টার ক্ষেত্রে আমরা এই মান পাইছি স্যার? না, একটা দেখাতে হবে না, কারণ কি আমি যেগুলা এই সলিউশনটা বলেছে ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন, সলিউশন বের হয়ে গেছে, ম্যাথের কাজ শেষ। এখন তোমার এখানেই আনসারটা কমপ্লিট, এখানেই মোটামুটি আনসারটা কমপ্লিট। আর একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে যদি বলা হয় সলিউশন বের করো কিছু পার্টিকুলার সলিউশন, সেখানে তুমি এর মান ফর এক্সাম্পল 0 কনসিডার করলা, বি এর মান 0 কনসিডার করলা, এক্স এর মান কত আসবে, এক্স এর মান আসবে হচ্ছে 3। এরকম অসংখ্য পার্টিকুলার কেস তৈরি করা যাবে। এই পার্টিকুলার কেসগুলো তোমাকে আসলে করতে হবে না, তোমাকে এই ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন এ বি আমি যেভাবে দেখাইছি এভাবে দেখালেই মোটামুটি চলবে। আচ্ছা স্যার। আচ্ছা, আজকের ক্লাস যে আমি নিব, তোমাদেরকে মনে আছে গত মানডেতে আমি অ্যানাউন্সমেন্ট করছিলাম যে আজকে আমি মেকআপ নিব? জি স্যার। জি স্যার। হ্যাঁ, এবং গত গত ক্লাসও কনফার্ম করছি, এবং গত ক্লাসও বলছি যে আজকে রাতে আমি লিংক দিব। তার মানে কি আমি অনেক আগে থেকে ইনফর্ম করে আসছি না? জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি আমার দিকটা ক্লিয়ার হয়ে নিচ্ছি, কারণ আমার আমার এই 2 সেকশনের স্টুডেন্ট, আমি 5টা সেকশন পড়াচ্ছি, তো এই আমার তোমাদের 2 সেকশনের স্টুডেন্টের আমার ক্লাসের রেজাল্ট খারাপ, মিডের ক্লাস টেস্টেরও, আর বাকি 3 সেকশনের রেজাল্ট ভালো। আমি দেখছি তোমরা আসলে এই আমাকে একটু কম ফলো করো, কারণ আমি যেভাবে করি দেখি তোমরা আসলে যে আমার ক্লাস স্টুডেন্ট আজকে প্রায় এই 50% স্টুডেন্ট আছে আজকে, কিন্তু তোমাদের মনে হয় অন্য কোনো মেকআপ নাই। আর অন্যান্য সময় অন্যান্য স্টুডেন্টরা আসলে এই জিনিসগুলো আসলে এই তারা আমার যেভাবে যেই প্যাটার্নে আমি পড়াচ্ছি সেই প্যাটার্নটা ফলো করে। এখন ঘটনা হচ্ছে তুমি যদি সেই প্যাটার্ন ফলো না করো, কারণ যার কাছে পড়তেছো সেই প্যাটার্নটা যদি না ফলো করো তাহলে আসলে তুমি শিখতে পারবা না। এটা হচ্ছে নিয়ম, আমাদের ক্ষেত্রে এই নিয়ম ছিল। একই পড়া যদি
তুমি নানান জনের কাছে পড়ো, নানান ভাবে দেখো, বা তুমি আগে কোর্স করে নিতে থাকো, জানি না কেউ রিটেক নিছো কিনা, তুমি তাহলে সেই পড়াটার সাথে এই পড়াটা মিলবে না। কারণ প্রতিটা পড়ার একটা স্টাইল ডিফারেন্ট থাকে, কোশ্চেন প্যাটার্ন ডিফারেন্ট থাকে, সব কিছু ডিফারেন্ট থাকে, তার সাথে ম্যাচ করে পড়তে হয়। এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে তোমরা যারা এখনো অনেকগুলো পরীক্ষা বাকি আছে এবং ফাইনাল বাকি আছে, ভালো করার সুযোগ আছে। এই আমার কোশ্চেনও সহজ ছিল, সবগুলোই মোটামুটি মডারেট লেভেলের ছিল, তারপরেও তোমাদের পারফরমেন্স আশানুরূপ হয়নি। তার পিছনে আমার কাছে এই কারণটাই মনে হয়েছে। আর আর কিছু স্টুডেন্ট আছে খুব বেশি কনফিউজড, তারা আসলে এই এতটাই কনফিউজ থাকে যে তাদের কিছু বললেও তারা কনফিউজ, আমি বলতেছি এটা করো, তারা সেটা না করেই তারা অন্য অন্য জিনিস চিন্তা করা শুরু করে দেয়। একটা জিনিস শিক্ষার একটা নিয়ম আছে, যে শিখাবে তার কথা শুনতে হবে, এটা হচ্ছে কি নিয়ম। পড়া আমরা এইভাবে শিখে আসছি, যে স্যার পড়াবে সেই স্যার যেভাবে বলবে আগে সেটা করব, সেটা বুঝবো, সেটা মাথায় নিব, মাথায় ঢোকানোর পর কমপ্লিটলি ক্লিয়ার কনসেপ্ট শেষ করব, তারপরে আবার নতুন কিছু শুরু করব। কিন্তু তুমি যদি একটা জিনিস নিয়ে এটা কি ওইটা কি ওইটা কি যদি শুরু করে এভাবে করো, তাহলে যে জিনিসটা হয়, পড়াটা আসলে শিখা যায় না। এখন মনে করো এটা পড়াচ্ছি, তুমি যদি বলো না এটা যদি ওরকম হইতো, এই ম্যাথ যদি এরকম না হয়ে অন্যরকম হইতো, এই ম্যাথটা যদি আরেকটা ভেরিয়েবল থাকতো, আরো অনেক কিছু থাকতো, আগে তো তোমাকে এটা শিখতে হবে যেটা এখন পড়তেছো। এটা যখন পড়া শেষ করবা, এটা যখন বুঝে ফেলবা, তখন তোমাকে সেই জিনিসগুলো আস্তে আস্তে আসবে, কিন্তু সেটা পরে, একবার শুরুতেই না। এখনই শুরু করলাম, এখনই যদি নানা প্যারামিটার নিয়ে আলোচনা করো, দেখা যাবে এটাও পারবা না ওইটাও পারবা না, কনফিউশন তৈরি হবে, নিজের এই কনসেন্ট্রেশন নষ্ট হবে, এবং পড়াটা আসলে শেষ পর্যন্ত কোন শিখাই হয় না। এটা বাস্তব অভিজ্ঞতা, নিজের পড়ার অভিজ্ঞতা এবং পড়ানোর অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। আচ্ছা বলো, কারো কোনো কিছু কোশ্চেন থাকলে বলতে পারো। এই ম্যাথ রিলেটেড কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আরেকটা বিষয় হচ্ছে কি, যেমন মনে করো একটা বিষয় যেভাবে আমি পড়াচ্ছি এটা অন্যভাবে পড়ানো যায়। এখন প্রথমে আমি যে নিয়মটা পড়াচ্ছি সেই নিয়মটা তোমার আসলে একসেপ্ট করতে সমস্যাটা কি, এই নিয়মটা যদি ভালো লাগে, যদি বুঝে থাকো, তাহলে বাস এই নিয়মটা অ্যাপ্লাই করো। অন্যভাবে করা যায় কিনা সেটা তো পরের ডিফারেন্ট ইস্যু এবং পরের ব্যাপার। আগে তো দেখতে হবে যে আমি যেটা শিখলাম, যে এই নিয়মটা আমি বুঝতেছি কিনা, বা এই নিয়মে আমি পারি কিনা। যদি এই নিয়মে পারি, ঠিক আছে, আমি এই নিয়মটা চেষ্টা করি, তারপরে অন্যটা দেখবো। And অনেক স্টুডেন্টস এরকম যে ঠিক আছে স্যার এভাবে করেছেন, আর অন্য ওভাবে করবো কিনা, অন্যভাবে করবো কিনা। আপাতত সে দরকার নাই, কারণ আপাতত আমরা এই ম্যাথ গুলো করার জন্য এই নিয়মটা শিখতে পারতেছি, পরে শিখবো সেটা যদি প্রয়োজন হয়, আমি শিখাই দিব প্রয়োজন যদি হয়। আচ্ছা, এই ম্যাথে যদি কারো কোনো কোশ্চেন না থাকে, এই কারণে সবসময় পড়ার জন্য যে কোশ্চেনটা পড়াবো সেটা শেষ করে, ভালো মতো শেষ করে পরে অন্য পড়া যাব। এখানে কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা আরেকটা ম্যাথ দেখি। স্যার হ্যাঁ, বলো। স্যার আমার একটু ফ্যামিলির কাজে বাইরে যেতে হবে স্যার, আমি চ্যাট বক্সে আমার আইডিটা দিয়ে যাচ্ছি এই সেকশনের। আচ্ছা ঠিক আছে, দিয়ে যাও। আচ্ছা দেখো, এখানে যে যে ম্যাথটা দেওয়া আছে এখানে, দেখো তো এই ম্যাথে নাম্বার অফ ইকুয়েশন কত, এখানে থ্রি। স্যার। নাম্বার অফ আননোন ভেরিয়েবল 5টা। 5 ফাইভ। তা ম্যাথ শুরু করার আগেই আমি বুঝে ফেললাম ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল 2টা হবে। তাহলে কি ম্যাথ করব না? ম্যাথকে এখানে শেষ করে দিব, এখান দিয়ে করব না, ম্যাথ করতে হবে। ম্যাথকে আমাদের মানে ইচেলন ফর্ম অথবা রিডিউসড ইচেলন ফর্মে কনভার্ট করতে হবে। আমরা এই ম্যাথটাকে রিডিউসড, এর আগেটা ছিল ইচেলন ফর্ম, এই ম্যাথটা রিডিউসড ইচেলন ফর্মে কনভার্ট করা হয়েছে। কনভার্ট করার পর তার ইকুইভ্যালেন্ট সিস্টেম লেখা হয়েছে। এই ইকুইভ্যালেন্ট সিস্টেম দেখে বলো তো এখানে এখন নাম্বার অফ ইকুয়েশন কতগুলা? 3টা। 3টা। আর নাম্বার অফ আননোন ভেরিয়েবল? 5টা। স্যার 5। আচ্ছা এখন বলো তো লিডিং ভেরিয়েবল কি কি এখানে? স্যার x1 x2 x4 তাহলে ফ্রি ভেরিয়েবল বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি হবে? x3 আর x5। দেখো এখানে স্পষ্ট লেখা আছে, দেখো x1 x4 x5 আর দ্য পিভট ভেরিয়েবল
x3 x5 আর দ্য ফ্রি ভেরিয়েবল। তাহলে x3 আর x5 হচ্ছে ফ্রি ভেরিয়েবল। আবির হোসেন, তুমি মনে হয় কোশ্চেনটা করছিলা, দেখো তো বুঝতে পারো কিনা। জি স্যার, বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, এখন তুমি তোমার পছন্দ মতো যে কোনো একটা ভেরিয়েবল ধরে নাও, এ বি ধরে নাও। তাহলে এখন এখানে x3 ইকুয়াল টু এ, x5 ইকুয়াল টু বি। দেখো তো x3 ইকুয়াল টু এ, x5 ইকুয়াল টু বি কনসিডার করলে বাকি ভেরিয়েবল গুলো যদি বের করি তাহলে আমাদের সলিউশন গুলো পেয়ে যাচ্ছি কিনা। জি স্যার। জি স্যার। তার মানে আমরা ইনফাইনাইট সলিউশন বের করলাম। এই ম্যাথে কারো কি কোনো কোশ্চেন আছে? স্যার, এই মেথডের সবার লাস্ট লাইনটা ইউ দিয়ে যে লাইনটা লেখা আছে, এই লাইনটা দিয়ে অ্যাকচুয়ালি স্যার আমরা কি বোঝাচ্ছি? আমরা ভেক্টর ফর্মে লিখতেছি। আচ্ছা স্যার। ফার্স্ট x1 হচ্ছে সলিউশন, এক্স কম্পোনেন্ট, তারপর হচ্ছে x2 কম্পোনেন্ট, তারপর x3 x4 x5 কম্পোনেন্ট, মানে কম্পোনেন্ট ওয়াইজ লেখা যায়, ডিফারেন্ট রিপ্রেজেন্টেশন। স্যার, আরেকটা কোশ্চেন হচ্ছে স্যার, আমরা আজকে যে ম্যাথ গুলো দেখেছি স্যার, এগুলোর ক্ষেত্রে স্যার ইচেলন ফরম্যাট এবং রো ইচেলন ফরম্যাট, রিডিউস রো ইচেলন ফরম্যাট দুইটা ভাবে করা যায় আপনি বলছেন, কিন্তু স্যার আমাদের জন্য কি কোনো স্পেসিফিক ইয়ে আছে যে আমরা এইটাতে করলে ভালো হবে, এইটাতে করা উচিত? তুমি তু- তুমি যেটা করবা সব সময় কম কাজ করবা। যদি কিছু উল্লেখ করা না থাকে, কিছু উল্লেখ করা না থাকে, তাহলে তুমি যেটা করবা সেটা হচ্ছে ইচেলন ফর্মে নিবা। ইচেলন ফর্মে নিয়ে তারপরে তুমি ম্যাথটা করবা, তাহলে তোমার কাজ কম করতে হবে। আর যদি কিছু উল্লেখ করা থাকে যে গাউসিয়ান ইলিমিনেশন মেথডে করো অথবা গাউস জর্দান ইলিমিনেশন মেথডে করো, তাহলে তোমাকে আর সেটা করতেই হবে আর কি। তখন স্যার আইডেন্টিফাই করে দেওয়া হয়েছে। জি স্যার, বুঝতে পেরেছি। সবাই 1 মিনিট দেখো, তারপর কোশ্চেন আনসার দিচ্ছি।
আচ্ছা, সবাই একটা জিনিস এখন খেয়াল করে দেখো, আমরা কখন ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন পাই? হ্যাঁ, আমার কথা কি শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। যখন এই তিনটা প্লেন বা তিনটা ইকুয়েশন একটা কমন লাইনে অনেকগুলো পয়েন্ট ইন্টারসেক্ট করে, তখন ইনফাইনাইট নাম্বার সলিউশন হয়। যখন দুইটা প্লেন কোইনসাইড করে, মানে ওভারল্যাপ করে এবং আরেকটার সাথে ইন্টারসেক্ট করে, তখন তাদের মধ্যে অনেকগুলো পয়েন্ট, ইন্টারসেক্টিং পয়েন্ট পাওয়া যায়। তখন আমরা কি পাই? তখন আমরা ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন পাই। যখন তিনটা প্লেন একটার উপর তিনটা ওভারল্যাপ করে, তখন হয় কি হয়, তখন আমরা অনেকগুলো কমন ইন্টারসেক্টিং পয়েন্ট পাই। আর অনেকগুলো যখন কমন ইন্টারসেক্টিং পয়েন্ট পাই, তখনই আমাদের মোর দেন ওয়ান সলিউশন বা ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন পাই। আচ্ছা দেখো, কখন সিস্টেমে কোনো সলিউশন থাকে না, এটা সিস্টেম ইনকনসিস্টেন্ট হয় এবং কোনো সলিউশন থাকবে না কখন? যদি এরকম হয়, কোন একটা সিস্টেমে তিনটা প্লেন প্যারালাল থাকে, তিনটা প্লেনের মধ্যে কোনো কমন ইন্টারসেক্টিং পয়েন্ট না পাই, অথবা দুইটা প্লেন প্যারালাল, 3 নাম্বার প্লেন তাদেরকে ইন্টারসেক্ট করে, তাদের মধ্যে কোনো কমন ইন্টারসেক্টিং লাইন বা প্লেন বা পয়েন্ট নাই, এবং তিনটা প্লেন কারোর সাথে কারোর ইন্টারসেক্টিং না থাকে, কমন ইন্টারসেকশন না থাকে, দুইটা প্লেন কোইনসাইড করে আর একটা প্যারালাল থাকে, এই ধরনের সিচুয়েশনে সাধারণত সিস্টেমটা কনসিস্টেন্ট হয় না, সিস্টেমটা হয় ইনকনসিস্টেন্ট। আর ইনকনসিস্টেন্ট সিস্টেমের কোনো সলিউশন আমরা আসলে বের করতে পারবো না। কোনো সিস্টেম যখন ইনকনসিস্টেন্ট হবে, তখন সেই সিস্টেম সলভ করার সময় কোন একটা সিচুয়েশনে গিয়ে আমরা দেখতে পাবো সিস্টেমে 0 = সামথিং চলে আসবে। দেখো তো, এই সিস্টেম সলভ করার পর দেখতে পাচ্ছি 0 কি চলে আসছে? -6। -6। এটা আসলে সম্ভব না, এই জন্য এই সিস্টেমটা ইনকনসিস্টেন্ট, এর সলিউশন নাই। তার মানে ম্যাথ সম্পূর্ণ আগের মতোই, তোমাকে যদি বলা হয় সলভ করো, এরকম সলভ করতে গিয়ে তুমি দেখলা যে একটা পর্যায়ে গিয়ে ইচেলন ফর্ম করতে গিয়ে দেখলা যে এরকম একটা ফর্ম চলে আসছে, যে লাস্টের ইকুয়েশন হোক বা যে কোনো ইকুয়েশন হোক, যে কোনো একটা সিচুয়েশনে গিয়ে দেখো 0 কি আসতেছে এখানে? স্যার 3। 0 3। তাহলে সিস্টেমটা কি কনসিস্টেন্ট হবে না ইনকনসিস্টেন্ট হবে? ইনকনসিস্টেন্ট। আর এই ইনকনসিস্টেন্ট সিস্টেমের কোনো সলিউশন থাকবে না, নো সলিউশন হবে। তার মানে নতুন কিছু করা লাগবে না, তোমরা আগের মতোই ম্যাথ করবা, সবকিছু আগের নিয়মেই সব ঠিক থাকবে। শুধু দেখবা সিস্টেমে লাস্টের লাইনে গিয়ে তোমরা কখনো এরকম পাচ্ছ কিনা। যদি এরকম থাকে, তাহলে সিস্টেমটা কি হবে? ইনকনসিস্টেন্ট সিস্টেম হবে। দেখো তো কারো কোনো কোশ্চেন আছে কিনা? আর আমি এই জিনিসটা বুঝতেছি না, 0 = 3 এটা কোথা থেকে পেলেন, এটা বুঝতেছি না স্যার। স্যার একটু আগে আমরা একটা ম্যাথ করছিলাম না স্যার, সেটা সবগুলা নিচে যে জিরো ছিল সবার শেষে যে আসছিল। তুমি যেটা বলতেছি সেটা মনোযোগ করে দেখো। তুমি ম্যাথ করতে করতে এই যে এই ম্যাথটা দেখো, এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, যারা কম বুঝতেছো তারা একটু বোঝার চেষ্টা করো। এখানে এই ম্যাট্রিক্সটাকে ম্যাট্রিক্স ফর্মে লিখলা, ইচেলন ফর্ম তৈরি করতেছো, এটুকু বুঝছো? স্যার। হ্যাঁ, তাই মনোযোগ করে দেখো। আমার কথা শুনতে পাচ্ছো? জি স্যার। তাহলে শুনতে পারলে মনোযোগ করে দেখো এবং শুনো। এইখানে প্রতিটা ইকুয়েশনকে ইকুইভ্যালেন্ট ইকুয়েশনে লেখো। ফার্স্ট ইকুয়েশনকে যদি লেখো, তাহলে কি হয়ে লিখবা? x - 2y + 4z = সেকেন্ড ইকুয়েশন লিখতে পারবা? স্যার। এভাবে থার্ড ইকুয়েশনকে লিখতে পারবা? জি স্যার। থার্ড ইকুয়েশন লেখার পর কি দেখো? স্যার বুঝতে পারছি, আমি বুঝতে পারছি স্যার, আমি বুঝতে পারছি স্যার। 0 = 3, এটা কি কোনো স্বাভাবিক ব্যাপার? 0 = 3? না স্যার, এটা ইনকনসিস্টেন্ট। এই
কখনো কি 0 3 সমান হতে পারে? না স্যার। কোনো ম্যাথ করতে গিয়ে ইচেলন ফর্ম করার পর সেই ম্যাথটাকে যদি তার ইকুইভ্যালেন্ট কোনো সিস্টেমে কনভার্ট করার পর দেখো যে সিস্টেমে ম্যাথে করতে গিয়ে 0 কোনো সংখ্যা চলে আসছে, এটা কি বাস্তবে কখনো সম্ভব? 0 কি 3 সমান হতে পারে? না স্যার। 0 যদি 3 সমান হতে না পারে, এই সিস্টেমটার সলিউশন নাই। এ ধরনের সিস্টেমকে বলা হয় ইনকনসিস্টেন্ট সিস্টেম। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলো। মানসুরের মনে কোন কোশ্চেন ছিল? স্যার ওটা বুঝতে পারছি স্যার, এর আগে একটা ম্যাথ দেখছিলাম স্যার, 0 = 0 আসছিল, সেটা তো স্যার আসবে স্যার শুধু। হ্যাঁ, সেটা আসতে পারে, সেটা কোনো সমস্যা নাই। আচ্ছা, যদি কারো কোনো কোশ্চেন না থাকে, আমাদের আমাদের এই শীট থেকে মোটামুটি পড়ানো শেষ। আমি নেক্সট ক্লাসের শুরুতে, মানে কালকে প্রথমে পরীক্ষা নিব, তারপরে আবার কিছু জিনিস নিয়ে আলোচনা করব। আর কারো যদি, যেহেতু আজকে মেকআপ ক্লাস, কারো যদি মনে হয় সে কোনো কারণে জয়েন করতে পারে নাই, তার জন্য এই ক্লাসের পড়াগুলা তো রেকর্ডিং থাকবেই, তারপরও কাউন্সিলিং এ তাকে হেল্প করা হবে। কাউন্সিলিং এ তাকে সময় দেওয়া হবে বা বোঝানোর চেষ্টা করা হবে, কারণ এখানে সব স্টুডেন্ট হয়তো বা নাই, 30 জন কম আছে। 30 জন বা প্রতি ক্লাসে তো 10 জন 20 জন এমনিতে কম থাকে, সেই হিসাবে 30 জন না, 10 থেকে 15 জন স্টুডেন্ট কম আছে, বা কিছু স্টুডেন্ট কম আছে, যাই হোক। আর কোনো বিষয়ে কারো কোনো কোশ্চেন আছে? স্যার ম্যাট্রিক্সের স্যার আমরা হ্যাঁ, একজন বলো। বলেন বলেন আপনি বলেন। তৌসিফ আগে বলো, তুমি যে শুরু করছো। স্যার এক্সামের জন্য ম্যাট্রিক্স যদি আমি প্র্যাকটিস করতে চাই, আমার কি শুধু লেকচারে যা পড়ানো হয়েছে ওটা দেখলেই হবে, নাকি আমি আরো এক্সট্রা কোথাও থেকে প্র্যাকটিস করব, একটু বলা আচ্ছা, যাবে স্যার? এক্সট্রা প্র্যাকটিস বলতে, আচ্ছা আমি তোমার দেখাই দিচ্ছি। হ্যাঁ, এর মাঝে আবির কোশ্চেন গুলা বলতে থাকো, আবিরের কোশ্চেন শুনে নেই। স্যার আমি কোশ্চেনটা করতে যাচ্ছি, এইমাত্র আমরা যে ম্যাথ গুলা দেখলাম স্যার, এগুলোর ক্ষেত্রে আমরা তো তিনটা টাইপের দেখলাম আর কি স্যার। এগুলা কি আমাদের কোশ্চেনের মধ্যে থাকবে যে আমরা এটা কোনটার ভিতরে পড়ছে সেটা আমাদেরকে বলতে হবে, এরকম কিছু কি কোশ্চেন থাকবে স্যার, না এটা আমরা জাস্ট বোঝার জন্য এটা স্যার আমরা এইভাবে দেখছি স্যার? না না, এটা তো তুমি ম্যাথ করতে যাওয়ার পরে বুঝবা, ম্যাথের ভিতরে যাওয়ার পরে বুঝবা, কিন্তু ম্যাথের শুরুতেই তুমি কিভাবে বুঝবা? মনে করো একটা ম্যাথ 3/3 ম্যাট্রিক্স, সেই ম্যাথ সিস্টেমটা কনসিস্টেন্ট হবে কি হবে না, এটা তো ম্যাথ করতে যাওয়ার পর তুমি তুমি বুঝবা যে আচ্ছা করতে গেলাম এটা পারলাম না, ব্যাপারটা আসলে এরকম। তখন তুমি দেখবে যে কোন মেথডে বা কোন কোন টেকনিক আসতেছে। আর শুরুতে যদি তোমাকে জানায় দেওয়া হয় যে এই ম্যাথটা হচ্ছে একটা ইনকনসিস্টেন্ট সিস্টেম, তাহলে তুমি কি করবা? জোর করে হইলেও তুমি ওই সিস্টেমটাকে ইনকনসিস্টেন্ট বানাবা, যদি ভুলও বলা হয়। জি স্যার। এ কারণে সাধারণত এরকম ভাবে করা হয় যে সিস্টেমে কখনো বোঝা থাকে না, ওটা তোমার নিজেকেই এটা বের করে দিতে হয়। জি স্যার, বুঝতে পেরেছি। হ্যালো স্যার। হ্যাঁ বলো, বলো কোশ্চেন বলো। স্যার আজকে কি কাউন্সিলিং আর স্যার আজকে কি কাউন্সিলিং আর দেওয়া যাবে? হ্যাঁ, আজকে তো দেওয়া যাবেই। এই ক্লাসে লিঙ্কে ওয়েট করো, এখানে যা যা দরকার। আর ক্লাস শেষ করে নি, ক্লাসটা চলতে থাকুক। না স্যার, যদি ওই যে সন্ধ্যার না, পরে স্যার। সন্ধ্যার পরে আজকে দিতে পারবো না। আজকে এখন এখন চাইলে এখনই তুমি ওয়েট করো, এখন যতক্ষণ লাগে দিতে পারবো। না স্যার, সব ম্যাথ তো করা হয়নি স্যার এখনো স্যার। স্যার এখন করব তো, ম্যাথ করব তো তো স্যার এখন সব রেডি করে রাখতাম, স্যার সন্ধ্যার পরে স্যার আপনাকে দেখাতাম যদি কোনো প্রবলেম হয়। কোনো প্রবলেম হলে সন্ধ্যার পর দেখানো, এটা আসলে আমি এখন শিওর দিতে পারতেছি না, কারণ হচ্ছে ওই সময় টাইমিং মিলবে কিনা, আর ওইটা আসলে গুড প্র্যাকটিস না। এখনই দেখে নাও, কোনো সমস্যা থাকলে যতক্ষণ লাগে আমি দেখাই দিতে পারবো। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার আপনি বলেছিলেন যে একটু দেখাবেন যে হ্যাঁ কোথা হ্যাঁ, থেকে। আমি দেখাচ্ছি, এর মাঝে আর কোনো কারো কোনো কোশ্চেন আছে কিনা।
এই দেখো এখানে যে বই দেওয়া আছে, দেখতে পাচ্ছ বইটা, সেকশন নাম্বার 2.2। জি স্যার। জি স্যার। কোন বই? প্রতিটা কোর্সের পড়ানোর সময় মানে প্রতিটা অংশে পড়ানোর সময় বুঝতে পারছি ওইটা আমি বুঝতে পারছি স্যার, তাও শিওর হয়ে নিলাম। এত কনফিউশন থাকলে তুমি পড়া করবে কিভাবে? মানে কনফিউশন দূর করতে হবে তো, কারণ আমরা তো আর অন্য কোনো বইয়ের কথা বলি নাই, সব বই দেওয়া একদম ক্লিয়ার। এই কোর্স শুরু মানে এই অংশ শুরু করার আগে বই ক্লিয়ার করা হয়েছে, বই কোথায় আছে, কোথা থেকে ডাউনলোড করবা, সলিউশন কোথায় আছে, সমস্ত আউটলাইনে ছিল, আর আপনি কোর্সে বলছেন এইটা, এই জন্য আমি আস্ক করলাম স্যার। সমস্ত কিছু ইনফরমেশন দিয়ে দেওয়ার পরও সেই একই কোশ্চেন বারবার রিপিট করো, মানে এত কনফিউশন থাকলে তো খুব সমস্যা। আউটলাইনে হাওয়ার্ড এন্টনের বই দেওয়া, এই জন্য আমি আস্ক করলাম, আর আপনি এটার কথা বলছিলেন স্যার। কোর্স এটাও হাওয়ার্ড এন্টনের বই, কোর্স আউটলাইনে কন্টেম্পোরারি লিনিয়ার অ্যালজেব্রা লেখা, একটু কেয়ারফুলি দেখো ঠিক মতো, কন্টেম্পোরারি লিনিয়ার অ্যালজেব্রা হাওয়ার্ড এন্টন, এই বইটাও হাওয়ার্ড এন্টনেরই বই। ক্যালকুলাসের বইটাও হাওয়ার্ড এন্টনের বই, এই বইটাও হাওয়ার্ড এন্টনের বই, সেটা এই বইটার নাম হচ্ছে কন্টেম্পোরারি লিনিয়ার অ্যালজেব্রা। তো দেখো এখানে কিছু এক্সাম্পলের ম্যাথ আছে, এই ম্যাথগুলো দরকার নাই। আর এখানে এক্সাম্পলের স্যার কোন ম্যাথগুলো কোন ম্যাথগুলো করবো স্যার একটু দেখান একটু। সেটা তো দেখাচ্ছি। তুমি কি এতক্ষণ ছিল না ক্লাসে? তুমি কি এতক্ষণ না ক্লাসে স্যার, ছিল? আমি আমার স্যার নেটওয়ার্কের মানে প্রবলেম করতেছি না। এটা হচ্ছে জি গিয়ে জি স্যার ছিলাম। এটা হচ্ছে গিয়ে যে স্যার আমি আমাকে, তানভীর স্যার। হ্যাঁ বুঝতে পারছি তুমি কে, আমি তৌসিফকে সবাইকে সেটা দেখাচ্ছি, আর তুমি এখন সেই কোশ্চেন করতেছো, তুমি একই কোশ্চেন আমাকে বারবার দিতে হয়, এটা একটা মূল সমস্যা। এখানে কেয়ারফুলি দেখো, ক্লাস ঠিক মতো করো, নেটওয়ার্ক ঠিক রাখো। দেখো এখানে যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো দেখার চেষ্টা করবা, আর এই কোর্স আউটলাইনের ম্যাথগুলোর সাথে এই ম্যাথগুলো মিলবে। কিছু বড় বড় ম্যাথ আছে এখানে, দেখো এখানে একটা ম্যাথ দেওয়া আছে, বড় একটা ম্যাথ, এই ম্যাথটা দেখতে পারো। এক্সাম্পল 5 দেখতে পাচ্ছো? জি স্যার। জি স্যার। এই ম্যাথটা জি স্যার। তুমি মনে করো বইয়ের মতো করে দেখে করলা। এই ম্যাথটা একটা ভালো প্র্যাকটিস ম্যাথ, কারণ এই ম্যাথটা করতে গিয়ে তুমি মানে অনেক বড় ম্যাথ তো, বইয়ে করে দেওয়া আছে, বইয়ের মতো করবা না। আমি যে নিয়ম ফলো করছি আমার নিয়মে অ্যাপ্লাই করবো, কারণ আমি একটু ডিফারেন্ট নিয়মে অ্যাপ্লাই করছি। আমার নিয়মটা, লেকচারের নিয়মটা তুমি এখানে এই ম্যাথটা করার জন্য করবা। এখানে আনসার দেওয়া আছে, ইচেলন ফর্মে দেওয়া আছে এবং রিডিউস ইচেলন ফর্মে দেওয়া আছে। তো এই ম্যাথ করে তুমি সলভ করতে পারো, এখানে মোর দেন ওয়ান সলিউশন আসবে। এখানে এই ম্যাথটা দেখতে পারো, একটা ম্যাথ এখানে এখানে করতে পারো, আর এখানে এছাড়াও হোমোজেনিয়াস করার জন্য একটা ম্যাথ আছে এখানে, সেটা সেটা দেখতে পারো। আর এখানে কোর্স আউটলাইনে কিছু ম্যাথ করতে বলা হয়েছে, সেগুলো দেখতে পারো। 35, 36, 37, 38, 39, 40, 41, 42, অনেকগুলো ম্যাথ। 23, 24 দেখতে পাচ্ছ, অনেক ম্যাথ তো। জি স্যার। কোর্স আউটলাইন দেওয়া আছে এগুলা। বইয়ের 20, লাস্টে আছে না? 21, 22 নাম্বার, 23, 4, 5, 6, 27, 28, 33, তারপরে 34, 5, 6 সবই তো এক্সাম্পল প্র্যাকটিস করার মতো। এই ম্যাথগুলো এখান থেকে প্র্যাকটিস করলে সরাসরি তোমাদের কন্টেম্পোরারি লিনিয়ার অ্যালজেব্রা যে সলিউশন দেওয়া আছে সেই সলিউশন থেকেও তোমরা কি করতে পারবা, এই সলিউশনটা ভেরিফাই করতে পারবা। স্যার এখানে অড নাম্বার সলিউশন দেওয়া আছে বইয়ের পিছনে, বাট আপনি এক্সট্রা সলিউশন তো স্যার আপলোড করেন নাই, মানে এটা সলিউশন বুক। হ্যাঁ, এখানে কারো কোনো কোশ্চেন আছে? না স্যার।
আর কারো কোনো কোশ্চেন আছে অন্য কোনো বিষয়ে? এইগুলি সলিউশন তো মানে নিজে করবা, নিজে প্র্যাকটিস করে করবা। না স্যার, অ্যানসারটা জাস্ট মিলানোর কথাই বলতেছিলাম স্যার। হ্যাঁ, নিজে প্র্যাকটিস করে মিলা দেখবে অ্যান্সার মিলছে কিনা, ভেরিফাই করে দেখবা। হ্যাঁ, আর কারো কোনো কোশ্চেন আছে? অন্য কোনো বিষয়ে কারো কোনো কোশ্চেন থাকলে আজ এসে করতে পারো। স্যার প্রবলেম হলে কি আপনাকে মেল করে দিব? যদি কোনো ম্যাথে যদি না পারি, ওটা যদি মনে হচ্ছে যে আমার তুমি সলিউশনটা পারবা ম্যাথ, এখানে তো আর আমি এইভাবে করে ম্যাথ সলভ করে এই পরীক্ষা আগে দিতে পারবো না। তুমি ওটা নিজেই সলভ করে দেখবা সলিউশন হয়েছে কিনা, সলিউশনটা ভেরিফাই করলে বুঝতে পারবা যে সলিউশন হয়েছে কি হয়নি। ওকে স্যার। আর এই প্র্যাকটিস প্রবলেম জন্য অড গুলা করবা, ইভেন্ট গুলো তুমি অটোমেটিকলি বুঝতে পারবা। আর এই আমি সলিউশনটা দিয়ে দিচ্ছি, এই সলিউশনটা একটু ওয়েট করো, 1 মিনিট চেক করে দেখো। দেখো গুগল ড্রাইভে শেয়ার করা হয়েছে সলিউশন। আচ্ছা, কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আজকে ক্লাস এখানে শেষ করতেছি। যাদের দরকার কাউন্সিলিং তারা ওয়েট করো। স্যার আজকে অ্যাটেন্ডেন্স নেবেন না? আজকে অ্যাটেন্ডেন্স নেবেন না?